আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্র প্রণীত একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার গৃহীত এই প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে সমর্থন জানানো হয়। এর মাধ্যমে মিশর, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি শান্তিরক্ষী জোট গঠনের পথ খুলেছে। প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই প্রস্তাব গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেবে এবং এর মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষিত হবে। প্রস্তাবে প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হামাস বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক ও মানবিক চাহিদা পূরণ হয়নি। তারা স্পষ্ট করে বলেছেন, যেকোনো আন্তর্জাতিক বাহিনীকে শুধুমাত্র গাজার সীমান্তে মোতায়েন থাকতে হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে হবে। হামাসের মতে, গাজার ভেতরে আন্তর্জাতিক বাহিনীর দায়িত্ব ও ভূমিকা থাকলে, বিশেষ করে প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত্র করার কাজ দেওয়া হলে তাদের নিরপেক্ষতা নষ্ট হবে। শেষ পর্যন্ত এই বাহিনীর দখলদার বাহিনীর পক্ষের শক্তি হিসেবে বিবেচিত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব 13-0 ভোটে পাশ হলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। রাশিয়া একটি বিকল্প প্রস্তাব পেশ করেছিল, যেখানে গাজার জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনে জাতিসংঘ মহাসচিবকে বিকল্প পথ খুঁজে বের করার অনুরোধ করা হয়। ওই খসড়ায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিস কাঠামোর উল্লেখ নেই। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস জানান, আইএসএফ হবে শক্তিশালী শান্তিরক্ষী জোট। একীভূত কমান্ড কাঠামোর অধীনে এই জোট নেতৃত্ব দেবে। ইসরায়েল ক্রমান্বয়ে গাজা থেকে তাদের উপস্থিতি কমানোর সঙ্গে সঙ্গে বাহিনীটি কাজ করা শুরু করবে। যুক্তরাজ্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনী গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকি করবে ও নিরাপদ করিডোর দিয়ে মানবিক সহায়তা পৌঁছে দেবে। একই সঙ্গে গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যা বিশ্ব ব্যাংকের সমর্থিত একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। এই প্রশাসন কেবল ফিলিস্তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং এতে ইসরায়েলের ভূমিকা থাকবে না। রাশিয়া, চীন ও কিছু আরব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সমালোচনা করেছে। তাদের মতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা বাদ দেওয়া হয়েছে এবং একটি অস্থায়ী বোর্ড দিয়ে গাজাকে শাসন করার ধারণা অগ্রহণযোগ্য। এমন সময় এই প্রস্তাব গৃহীত হল যখন হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও ইসরায়েল এখনও বিমান হামলা, অনুপ্রবেশ ও গ্রেফতারের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি জানান, রিয়াদের অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে সৌদি আরব আশ্বস্ত করেছে যে তারা ফিলিস্তিনিদের স্বার্থ এড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সৌদির অবস্থান হল 1967 সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া এগোতে পারে। ওই কর্মকর্তা বলেন, সৌদি আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনিকে পেছনে ফেলে যাবেন না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রশ্নই আসে না। এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ওয়াশিংটন রিয়াদের ওপর চাপ বাড়াবে। ফিলিস্তিনি কর্মকর্তা জানান, তারা সৌদি আরবের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেছেন এবং মনে করে না যে রিয়াদ হঠাৎ করে অবস্থান পরিবর্তন করবে। গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিন অথরিটি কিংবা আরব লীগের পক্ষ থেকে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে, তবে হামাস এরই মধ্যে এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্বখ্যাত ডিবেটিং সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন এক প্রস্তাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইরানের তুলনায় ইসরায়েল অনেক বড় হুমকি। সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়ে এবং জেনেভা ভিত্তিক এনজিও ইউএন ওয়াচের পরিচালক হিলেল নয়ারের মধ্যে
অনুষ্ঠিত উত্তপ্ত বিতর্ক শেষে এই প্রস্তাব গৃহীত হয়। টেলিগ্রাফের বরাতে আনাদোলু জানিয়েছে, ইসরায়েল ইরানের চেয়ে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এই প্রস্তাবের পক্ষে অক্সফোর্ড ইউনিয়নের সদস্যরা ব্যাপক ব্যবধানে ভোট দেন। প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ আশতিয়াহ বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল উৎস। তিনি ইসরায়েলকে ঔপনিবেশিক শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত সম্প্রসারণবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। আশতিয়াহ অভিযোগ করেন, ইসরায়েল জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণ বৈষম্যমূলক শাসন ব্যবস্থা চালায়। তিনি বলেন, বর্বরতা, দখলদারিত্ব, অপরাধ ও গণহত্যার মাধ্যমে ইসরায়েলি এই অঞ্চলকে বারবার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি কিছু ইসরায়েলি আইন প্রণেতার বক্তব্য তুলে ধরে বলেন, ইহুদিবাদীরা বলছে ইসরায়েলের সীমানা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। আশতিয়ার ভাষায়, আমাদের স্বীকার করতে হবে এই অঞ্চলের অস্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ ইসরায়েল। অপরদিকে প্রস্তাবের বিরোধিতায় হিলেল নয়ের দাবি করেন, ইসরায়েল নয় বরং ইরানই মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিয়ে সংঘাত উস্কে দিচ্ছে। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করে কে যুদ্ধ করছে তার ওপর। ইসরায়েল 5টি আরব দেশে প্রক্সি গোষ্ঠীকে অস্ত্র দেয় না, ইরানই তা করে। 1823 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন সাম্প্রতিক সময়ে ইসরায়েল সংশ্লিষ্ট ডিবেট নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। গত বছরও সংগঠনটি ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণ বৈষম্যমূলক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে আরেকটি প্রস্তাব পাশ করেছিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 278, বিপক্ষে মাত্র 59। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি জানিয়েছে, 2024 সালে ইসলাম ভীতি ছড়ানোর ঘটনায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থান ইউরোপের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইউরোপ জুড়ে ইসলাম ভীতির উদ্বেগজনক ঢেউ দেখা যাচ্ছে। ইসলামী সহযোগিতা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2024 সালে ইউরোপ বিশ্বে ইসলাম ভীতিজনিত ঘটনার দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে প্রতি 2 জন মুসলিমের একজন বৈষম্যের শিকার হন। অস্ট্রিয়া, জার্মানি ও ফ্রান্স এই তালিকার শীর্ষে। অস্ট্রিয়ার বৈষম্যের হার 71%, জার্মানিতে 68% ও ফিনল্যান্ডে 63%। শুধু অস্ট্রিয়াতেই 2023 সালে 1,500-এর বেশি ঘৃণাজনিত অপরাধের ঘটনা নথিভুক্ত করেছে, যা 2015 সালের পর সর্বোচ্চ। ইসলামী সহযোগিতা সংস্থা সতর্ক করে বলেছে, ইউরোপে চরম ডানপন্থী গোষ্ঠীর উত্থান এবং অনলাইনে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিস্তার ইসলাম ভীতি বৃদ্ধির প্রধান কারণ। এদিকে গত সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেক্সিংটন শহরের একটি ইসলামিক স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের বৃহত্তম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা CAIR স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রকাশ্যে এই হুমকির নিন্দা করেন। সংস্থার জাতীয় উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল এক বিবৃতিতে বলেছেন, দেশজুড়ে ক্রমবর্ধমান ইসলাম বিরোধী উস্কানিমূলক বক্তব্যের মধ্যে কেন্টাকির একটি ইসলামিক স্কুলে বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, আমরা কেন্টাকির রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতাদের আহ্বান জানাই, তারা যেন এই ঘৃণামূলক কর্মকাণ্ডকে কঠোরভাবে নিন্দা করেন এবং অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রদর্শন করেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ কোনো শত্রুপক্ষকে লেবাননের 1 ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না। সোমবার নিহত হিজবুল্লাহ নেতা ও গণমাধ্যম বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ নাবলুসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। নাবলুসি 2024 সালের 17 নভেম্বর বৈরুতের কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন। শেখ কাসেম বলেন, লেবাননের স্বাধীনতা এসেছে ত্যাগ, তিতিক্ষা ও দৃঢ় অবস্থানের মাধ্যমে। আমরা দেশের 1 ইঞ্চি ভূখণ্ড বিচ্ছিন্ন হতে দেব না। লেবানন মর্যাদাবান ও স্বাধীন থাকবে। তিনি জানান, প্রতিরোধ ফ্রন্টের দায়িত্ব দখলদারদের উৎখাত করা এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করা। হিজবুল্লাহ লেবাননের বৃহৎ জনগোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থন পেয়েছে বলেও জানান তিনি। শেখ কাসেম বলেন, বর্তমানে লেবানন কঠিন চাপের মুখে থাকলেও শত্রুরা প্রতিরোধের মনোবল ভাঙতে পারবে না। আমরা কারো দাসত্ব মানব না। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনকে তিনি নগ্ন হামলা হিসেবে উল্লেখ করে বলেন,
এর লক্ষ্য লেবাননের শক্তি ও সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া। তিনি বলেন, জাতিসংঘ বাহিনীকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রমাণ করে কেউই ইসরায়েলি আগ্রাসন থেকে নিরাপদ নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে আগ্রাসনের মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করুন। এখন মূল সমস্যা ইসরায়েলি হামলা, প্রতিরোধ সংগ্রাম নয়। শেখ কাসেম যুক্তরাষ্ট্রকে লেবাননের ওপর অভিভাবকত্ব প্রয়োগের চেষ্টা করার অভিযোগ এনে বলেন, ওয়াশিংটন মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনের পৃষ্ঠপোষক। লেবাননের অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, 2019 সাল থেকে মার্কিন ভূমিকাই দেশের চলমান অর্থনৈতিক পতনের মূল কারণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।